हेलो स्टूडेंट्स, आज के मैं आलोचना करब लुईस बिंदु गठन निये। तो लुईस बिंदु गठन कोसेल एंड लुईस सर्वप्रथम अणुर स्ट्राक्चार कीरकम है से निये एकटी तत्व दें, सेटी लुईस तत्व। आमादेर अणुर स्ट्राक्चार निये अनेक तत्व आछे, तो आमादेर जेटा जेखाने पढ़ते होबे लुईस बिंदु गठन। तो लुईस बिंदु गठन देखो आमादेर एखाने किसे काज करते हय ना, भ্যালেন্সের যোজ্যতা কক্ষের ইলেকট্রন দিয়ে যোজ্যতা কক্ষের ইলেকট্রন মানে লুইস বিন্দু গঠনে আমরা শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন নিয়ে কাজ করব। লুইস বিন্দু গঠনে আমাদের যেটা কাজ করতে হবে শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন নিয়ে। আর একটা কি না, লুইস বিন্দু গঠন অষ্টক সূত্র মেনে চলে। অষ্টক সূত্র মেনে চলে। অষ্টক সূত্র কি না, যে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। মানে শেষ কক্ষপথে সবাই 8টা ইলেকট্রন করার চেষ্টা করে, সবচাইতে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। একমাত্র হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন হিলিয়ামের কনফিগারেশন পাই যেখানে সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন থাকে। তাহলে অষ্টক সূত্র সবাই মেনে চলে, হাইড্রোজেন বাদ দিয়ে। হাইড্রোজেন শুধুমাত্র হিলিয়ামের কনফিগারেশন লাভের জন্য এই দ্বৈত সূত্র বলা যায়। দুটো ইলেকট্রন শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন লাভ করার চেষ্টা করে। এই দুটো রুলের উপর বেস করে ভিত্তি করে আমাদের লুইস বিন্দু গঠন মানে আমাদের সিলেবাসে যেটা আছে সেটার মধ্যে। পরবর্তীকালে অবশ্য লুইস দেখেন যে অষ্টক সূত্র মেনে চলছে না, সেক্ষেত্রে তিনি বলেন যে সেন্ট্রাল এটম বা কেন্দ্রীয় পরমাণু যে পরমাণুটা কেন্দ্রে থাকবে সে অক্টেট রুল বা অষ্টক সূত্র নাও মেনে চলতে পারে। সেটার উদাহরণ আমি একটা দেখিয়ে দেব যে মেনে চলছে না। তো আমাদের মূলত অষ্টক সূত্র মেনে চলবে। আমাদের যে সমস্ত সিলেবাসে যেগুলো আছে সেগুলো অষ্টক সূত্র মেনে চলবে। মানে কি সমস্ত পরমাণুই তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন গেইন করার 8টা ইলেকট্রন করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো আমাদের এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই চলতে হবে, সেটা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন আর একটা হচ্ছে অষ্টক সূত্র। ঠিক আছে, তো আমাদের সেজন্য দরকার যে আমরা যে সমস্ত পরমাণুগুলো নিয়ে কাজ করব তাদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা আমাদের আগে জেনে নেওয়া দরকার। ধরো প্রথম থেকে আমি বলে যাই কার্বনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের 6 মানে 2,4। কার্বন নাইট্রোজেনের কত সর্ববহিস্থ কক্ষে? 5। অক্সিজেন 6। ফ্লোরিন 2,7। এরপর ধরো ক্লোরিন। এরপর দেখো অক্সিজেনের যারা গ্রুপ 16-এ থাকবে সবারই সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকবে। কাদের না? গ্রুপ 16-এর। আমি এটা পিরিয়ডিক টেবিলে ভালোভাবে পড়িয়েছি, দেখে নেবে। গ্রুপ 15-এ যারা আছে তাদের সর্ববহিস্থ কক্ষে সবারই 5টা ইলেকট্রন থাকবে, যারা আছে গ্রুপ 15-এ যে সমস্ত মৌলগুলো। যারা আছে গ্রুপ 14-এ তাদের কিন্তু সর্ববহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন থাকবে। যারা গ্রুপ 17-এ আছে তাদের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এই সমস্ত মৌলগুলো যদি যৌগ গঠন করে, তাহলে যদি আমি 17 নম্বর শ্রেণীটা দেখি, 17 নম্বর শ্রেণীতে কি হবে? ওর একটা ইলেকট্রন শর্ট আছে, ওর একটা ইলেকট্রন চাই, মানে ও একটা বন্ধন গঠন করবে। আমি যদি 16 নম্বরের ক্ষেত্রে দেখি, 16 নম্বরের দেখো দুটো ইলেকট্রন শর্ট আছে, 6টা আছে, সর্ববহিস্থ 8টা করার জন্য দুটো ইলেকট্রন দরকার, ও তাহলে দুটো বন্ধনই গঠন করবে। যদি নাইট্রোজেন দেখি মানে গ্রুপ 15-এর দেখো 5টা ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষে, ও কতগুলো ইলেকট্রন চেষ্টা করবে না? 8টার জন্য কতগুলো দরকার? 3টা, ও তাহলে 3টা বন্ধন গঠন করবে। এভাবে চলবে। কার্বনের 4টা, কার্বন তাহলে 4টা বন্ধন গঠন করবে। তো দেখো আমরা মূলত এই দুটো জিনিসের উপর ভিত্তি করে আগাবো। হাইড্রোজেন যদি দেখি, হাইড্রোজেন কতগুলো আছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ও কটা বন্ধন গঠন করবে হিলিয়ামে যাওয়ার জন্যে? হিলিয়ামের দুটো ইলেকট্রন, মানে ওকে বন্ধন গঠন করতে হবে একটা বন্ধন গঠন করতে হবে হাইড্রোজেনকে, হাইড্রোজেনের দ্বৈত পূর্তির জন্য বা হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য। তাহলে আমি প্রথমে কতগুলো উদাহরণ দিয়ে শুরু করি কিভাবে আমরা লুইস বিন্দু গঠন আঁকবো। তো দেখো
তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলতে আমরা কি বুঝবো না, কোনো পরমাণুর সর্বব্যস্ত কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন। দেখো আমি HCl এর স্ট্রাকচার রাখবো। HCl আমি প্রথমেই বললাম কি না, আমরা লুইস বিন্দু গঠনে আউটার সর্বব্যস্ত কক্ষের ইলেকট্রনকে দেখাবো। সর্বব্যস্ত কক্ষে দেখো এখানে তাহলে হাইড্রোজেনের সর্বব্যস্ত কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। আমি যদি ক্লোরিনকে দেখি, ক্লোরিনের কতগুলো আছে, 7টা আছে। দেখো এই 7টা আছে, তাও এর একটা ইলেকট্রন শর্ট আছে, এরও একটা ইলেকট্রন শর্ট আছে। তাহলে এদের উভয়েরই একটা একটা করে ইলেকট্রন দরকার। তাহলে এদের একটা বন্ধন যদি গঠন করে, একটা যদি ইলেকট্রন জোড় গঠন করে, সেটা দুজনে সমভাবে ব্যবহার করে, তাহলে এরও 2টো হয়ে যাবে, এরও 8টা হয়ে যাবে। তাহলে ওরা কী করবে, এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন জোড় গঠন করবে। ইলেকট্রন সমযোজী বন্ধনের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রন জোড় গঠন হয়। এরকম একটা ইলেকট্রন জোড় গঠন করবে। এখানে ক্লোরিনের আর কতগুলো বাকি থাকবে, 6টা। তাহলে দেখো এই ইলেকট্রন জোড়টাকে হাইড্রোজেনও ব্যবহার করবে আর ক্লোরিনও ব্যবহার করবে। তারপর কি হবে, এর দ্বৈত পূর্তি হবে, এর অষ্টক পূর্তি হয়ে যাবে। দেখো আমরা যদি একটু অন্য উদাহরণে যাই, H2O। এখানে দেখো অক্সিজেনের সর্বব্যস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, 6। ওর অষ্টক পূর্তি করার জন্য কতগুলো ইলেকট্রন দরকার, 2টো দরকার, মানে ওকে 2টো বন্ধন গঠন করতে হবে। তাহলে দেখো হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, অক্সিজেন হাইড্রোজেন আমি এভাবে লিখে দিলাম। তারপর দেখো অক্সিজেনের তোমার 2টো ইলেকট্রন দরকার, মানে অক্সিজেনের সর্বব্যস্ত কক্ষে আছে আমার 6টা ইলেকট্রন, 2 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। হাইড্রোজেনের দেখো একটা একটা আছে। এই 2টো হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন এ দিল, এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে। 2টো ইলেকট্রন জোড় গঠন করবে 2টো হাইড্রোজেনের সাথে, অক্সিজেন হাইড্রোজেন। দেখো এই গেল। তাহলে অক্সিজেনের কতগুলো আর বাকি রইল ইলেকট্রন, 4টে। তাহলে দেখো অক্সিজেনের এই 4টা আর এই 2টো বন্ধনীতে 4টা, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে। হাইড্রোজেনের 2টো হয়ে গেছে, হাইড্রোজেনও 2টা হয়ে গেছে। দেখো আমি নাইট্রোজেনকে দেখব। নাইট্রোজেন N2। দেখো নাইট্রোজেনের সর্বব্যস্ত কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, নাইট্রোজেনের সর্বব্যস্ত কক্ষে 5টা ইলেকট্রন আছে। তাহলে এর 3টা ইলেকট্রন শর্ট আছে। 3টা ইলেকট্রনকে ম্যানেজ করতে গেলে কী করতে হবে, 3টা বন্ধন গঠন করতে হবে, 3টা বন্ধন নিজেদের মধ্যে গঠন করতে হবে। তাহলে কি হবে, নাইট্রোজেন নাইট্রোজেন। এর দেখো 5টা ইলেকট্রন আছে, 2 3 3 4 5টা ইলেকট্রন আছে। এরও দেখো 5টা ইলেকট্রন আছে, 1 2 3 5, ঠিক আছে। এর 3টে ইলেকট্রন দরকার, এরও 3টে ইলেকট্রন দরকার। তাহলে দেখো এরা উভয়ে 3টে ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে এরা কি করবে না, নিজেদের মধ্যে পরস্পর 3টা বন্ধনী তৈরি করবে। দেখো এই 3টা বন্ধনীতে মোট ইলেকট্রন সংখ্যা কত, 6। এর 2টা, এর কতগুলো হয়ে গেল, 8টা। এর 3টা বন্ধনীতে ইলেকট্রন সংখ্যা 6 আর 2টো আছে নিজের কাছে, তাহলে হয়ে গেল 8। দেখো দুজনেরই অষ্টক পূর্তি হয়ে গেছে। এই গেল নাইট্রোজেনের গঠন। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে, 4। অক্সিজেনের 6, মানে কার্বনের সর্বব্যস্ত কক্ষে অষ্টক পূর্তির জন্য 4টা ইলেকট্রন দরকার। অক্সিজেনের সর্বব্যস্ত কক্ষে ইলেকট্রনের জন্য অষ্টক পূর্তির জন্য 2টো ইলেকট্রন দরকার। একটা অক্সিজেনের 2টো অক্সিজেন আছে, মানে 2 2 4 সমান 4টা ইলেকট্রন দরকার। তাহলে দেখো কীরকম বন্ধন গঠন করবে, কার্বন 2টো অক্সিজেনের সঙ্গে মোট 4টা বন্ধন গঠন করবে, অক্সিজেন অক্সিজেন। তাহলে কার্বনের কটা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। অক্সিজেনের আছে 6টা ইলেকট্রন, অক্সিজেনের আছে 6টা ইলেকট্রন। তাহলে দেখো এই 2টো ইলেকট্রন জোড় গঠন করবে, এও ইলেকট্রন জোড় গঠন করবে, এভাবে হয়ে গেল। এও ইলেকট্রন জোড় গঠন করবে,
ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে দেখো পরস্পর দু জোড়া করে ইলেকট্রন জোড় গঠন করেছে। কি হয়ে যাবে স্ট্রাকচার না অক্সিজেন ডবল বন্ড সি ডবল বন্ড ও। অক্সিজেনের কাছে আর কতগুলো ইলেকট্রন বাকি আছে আউটার মোস্ট সর্ববহিস্থ কক্ষে, বন্ধন ইলেকট্রন বাদ দিয়ে দেখো 4টা ইলেকট্রন দুটো বন্ধনীতে কাজে লাগিয়েছে, এখনও 4টা ইলেকট্রন আছে, এখনও 4টা ইলেকট্রন আছে। এই 4টা ইলেকট্রন আমি দেখিয়ে দেবো, কারণ লুইস যোজিত কক্ষে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে দেখাতে হয়। কার্বনের কোনো ইলেকট্রন আর থাকবে কি, থাকবে না। ওই 4টা ইলেকট্রন ছিল, 4টা বন্ধন গঠন করে কাজে লাগিয়ে দিয়েছে। তাহলে এই গেল কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। অ্যামোনিয়া দেখব। NH4 এই NH3। অ্যামোনিয়ার কি দেখব, দেখো নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষে 5টা, হাইড্রোজেনের আছে 1টা, তাহলে 3টা হাইড্রোজেনের জন্য 3টা ইলেকট্রন শর্ট আছে, একটা নাইট্রোজেনে 3টা ইলেকট্রন শর্ট আছে, মানে উভয়ের ঘাটতি পূরণ করার জন্য 3টা বন্ধন গঠন করতে হবে। তাহলে নাইট্রোজেন 3টা বন্ধন গঠন করবে, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো এর 5টা ইলেকট্রন আমি দেখিয়েছি আউটার মোস্ট সর্ববহিস্থ কক্ষে, এর একটা করে ইলেকট্রন আছে, তাহলে এরা 3টা ইলেকট্রন জোড় গঠন করবে পরস্পর। তারপর কি হয়ে যাবে অ্যামোনিয়া স্ট্রাকচার কীরকম হবে, নাইট্রোজেনের দেখো দুটা ইলেকট্রন কোনো বন্ধন গঠনে কাজে লাগেনি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। 3টা ইলেকট্রন জোড় গঠন করেছে, 3টা হাইড্রোজেনের সাথে 3টা বন্ধনই করেছে, দুটো তোমার একটা লোন পেয়ার হিসাবে আছে। তাহলে কতগুলো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা গুণন কতগুলো হয়েছে, 2 4 6 2 8। হাইড্রোজেনের সবারই দেখো দুটো করে হয়ে গেছে, যা দরকার ছিল এদের। তাহলে এই গেল আমার লুইস ডট স্ট্রাকচার। এভাবেই দেখাবে, তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটা এভাবে শো করলেই কভার হয়ে যাবে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা দিয়েই বোঝানো যাবে। আরও যদি কিছু স্ট্রাকচার থেকে থাকে সেগুলো দেবে। আমি আরেকটা একটু দেখিয়ে দিই, C2H4 C2H4। দেখো কার্বনের সর্ববহিস্থ কক্ষে আছে 4টা ইলেকট্রন, হাইড্রোজেনের আছে কতগুলো, 1টা ইলেকট্রন। তাহলে দুটো কার্বন আছে, তাহলে দুজনের সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্তির জন্য আমার মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো দরকার, দুজনের জন্য 16টা। আমার দুজনের জন্য আছে কতগুলো, 8টা। আমার 8টা ইলেকট্রন শর্ট আছে। এখানে দেখো হাইড্রোজেনের 4টা হাইড্রোজেন আছে, 4টার জন্য 4টা দরকার। তাহলে 4টা আছে, 4 জনের জন্য 4টা আছে। আমার কতগুলো দরকার, এখানে এর দরকার 4টা, এখানে অষ্টক পূর্তির জন্য দরকার 8টা। তাহলে দেখো এ তো 4টা ইলেকট্রন দিয়ে টোটাল 4টা বন্ধন গঠন করতে হবে, কিন্তু একে বন্ধন গঠন কতগুলো করতে হবে, 8টা বন্ধন গঠন করতে হবে। 8টা ইলেকট্রন শর্ট আছে মানে 8টা বন্ধন গঠন করতে হবে, কিন্তু 4টা হাইড্রোজেনের সাথে 4টাই বন্ধন গঠন করতে পারবে, যেহেতু এই 4টা ইলেকট্রন শর্ট আছে। তাহলে বাকিগুলো নিজেদের মধ্যে বন্ধন গঠন করতে হবে। সেটাই দেখবো যে কতগুলো বন্ধন গঠন করবে। কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আছে, একজনই তো 4টা নিয়ে নেবে না। তারপর দেখো এর আমি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে দেখাবো, 4 4। দেখো একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে। এরা নিজেদের মধ্যে বন্ধন গঠন করেছে, হাইড্রোজেন আর কার্বন বন্ধন গঠন করেছে, একটা করে সিঙ্গেল বন্ড। এরপর দেখো এখানে একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে। এর তো এই দুটো বন্ধন গঠনেই অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে না, কত হচ্ছে কি, 2টা 2 4টা আর তোমার 2 6টা হয়ে যাচ্ছে, 8টা করতে হবে। এখনও দুটো দরকার ইলেকট্রন, সেটা নিজেদের মধ্যে শেয়ারিংটা হবে, নিজেদের মধ্যে শেয়ারিং হবে। তাহলে দেখো কি হয়ে যাবে স্ট্রাকচার আমার, কার্বন ডবল বন্ড, কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কোনো বাড়তি ইলেকট্রন আছে কি, কার্বনের মাথাতেও কোনো বাড়তি ইলেকট্রন নেই, হাইড্রোজেনের মাথাও কোনো বাড়তি ইলেকট্রন বা লোন পেয়ার নেই। তাহলে এই গেল C2H4 এর স্ট্রাকচার। এরপর যদি কোনো জটিল স্ট্রাকচার আসে সেক্ষেত্রে কি করবে,
যদি ধরো NH4 প্লাস, NH4 প্লাসের স্ট্রাকচার কি হয়ে যাবে, প্লাস চার্জ কোথায় থাকবে, যদি NO3 মাইনাস দেয়, NO3 মাইনাস এর নেগেটিভ চার্জ কোথায় থাকবে, স্ট্রাকচার কীরকম হবে, এগুলো তোমাদের নেই, আমি দুটো দেখিয়ে দিই তবুও। দেখো নাইট্রোজেন, এক্ষেত্রে কি করতে হয়, সর্বপ্রথম তোমার ইলেকট্রন সংখ্যা কিউ বের করতে হয়, কিউ ইলেকট্রন সংখ্যা কি না, কিউ সমান কি, নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষে, হাইড্রোজেনের মোট কতগুলো ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষে, যদি পজিটিভ চার্জ থাকে সেটা ইলেকট্রন মাইনাস হবে, যদি নেগেটিভ চার্জ থাকে সেটা প্লাস হবে। তাহলে দেখো এখানে কিউ বের করব, নাইট্রোজেনের আছে 5টা, হাইড্রোজেনের কতগুলো আছে একটা করে, 4টা, 4 × 1 প্লাস হবে। একটা ইলেকট্রন কখন প্লাস চার্জ হয়, যদি একটা ইলেকট্রন কম থাকে, একটা ইলেকট্রন কম থাকলেই প্লাস চার্জ হয়, তার মানে এখানেও একটা ইলেকট্রন কম হবে, -1 হয়ে যাবে। তাহলে এখানে কিউ কত হয়ে যাবে, 5 + 4 - 1 = 8, কিউ সমান 8 হয়ে যাবে। এই 8টা টোটাল ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা কক্ষে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, NH4 প্লাসের মোট যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8। এই 8টা ইলেকট্রন দিয়ে আমার সবার যার যা চাহিদা, সবার চাহিদা পূরণ করতে হবে। তাহলে দেখো আমি দেখব এখানে নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন আছে, তাহলে প্রথমে হাইড্রোজেন আছে মানে সবার সাথে একটা করে সিঙ্গেল বন্ধন বা সিঙ্গেল বন্ড তো অবশ্যই থাকবে। তাহলে 4টা বন্ড আমি দেখিয়ে দেবো, 4টা হাইড্রোজেনের সাথে 4টা সিঙ্গেল বন্ড করবে। তাহলে দেখো এখানে 8টা ইলেকট্রন আমার দেওয়া হয়ে গেছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে, হাইড্রোজেনের দ্বৈত পূর্তি হয়ে গেছে, হাইড্রোজেন দুটো করে ইলেকট্রন, সবাই দুটো করে ইলেকট্রন পেয়ে গেছে, নাইট্রোজেনের 8টা ইলেকট্রন দরকার, নাইট্রোজেনও 8টা পেয়ে গেছে। এরপর দেখো চার্জ কোথায় হবে, চার্জটা নাইট্রোজেনে হবে যদি পজিটিভ চার্জ থাকে, যদি ধনাত্মক আধান থাকে, পজিটিভ চার্জটা সবসময় হয় কেন্দ্রীয় পরমাণুতে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। পজিটিভ চার্জ যদি থাকে সেটা সবসময় কেন্দ্রীয় পরমাণুতে, যদি নেগেটিভ চার্জ থাকে সেটা হয় পার্শ্ববর্তী যে পরমাণুগুলো আছে সেগুলোতে। তো দেখো আমি এটা চার্জ বের করার একটা নিয়ম আছে, ফর্মাল চার্জ FC সমান কি হয়ে যায়, কিউ মাইনাস লোন পেয়ার, যদি কোনো বাড়তি ইলেকট্রন থেকে থাকে লোন পেয়ার, মাইনাস বন্ড পেয়ার বাই 2। তাহলে দেখো আমি নাইট্রোজেনের কিউ বের করব, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত, 5, কতগুলো বন্ধন গঠন করেছে, 1টা 2টা 3টা 4টা, বন্ড পেয়ার বাই 2, লোন পেয়ার কোনো আছে কি, লোন পেয়ার নেই, -0 করে দিলাম। বন্ড পেয়ার কতগুলো আছে, বন্ড পেয়ার আছে তোমার 4টা, মানে টোটাল ইলেকট্রন সংখ্যা কত বন্ড পেয়ারে, 8টা, 8/2। দেখো এই ক্যালকুলেশনটা উপরে করছি, কি হয়ে যাচ্ছে, 5 - 8/2 মানে 4, 5 - 4 সমান কত, 1। তাহলে নাইট্রোজেনের এখানে চার্জ পেয়ে যাচ্ছে 1। নাইট্রোজেন যদি কোনো জায়গাতে 4টে বন্ধন গঠন করে লুইস ডট স্ট্রাকচারে, তখন নাইট্রোজেন অবশ্যই একটা পজিটিভ চার্জ পাবে। আবার অক্সিজেন যদি কোনো সিঙ্গেল বন্ধন গঠন করে, অক্সিজেন যদি কোনো একটা বন্ধন গঠন করে, তাহলে অক্সিজেনের হয়ে যায় নেগেটিভ চার্জ, অক্সিজেন একটা নেগেটিভ চার্জ পায়। অক্সিজেন যদি ট্রিপল 3টে বন্ধন গঠন করে, তাহলে অক্সিজেন হয়ে যায় পজিটিভ চার্জ। ঠিক আছে, তো আমরা এখানে দেখব H3O প্লাসের স্ট্রাকচার। তাহলে NO3 মাইনাসটা আগে করে দিই, NO3 মাইনাস। এই ধরনের আশা করি তোমাদের আসবে না, তবুও দেখে নাও, আমি লুইস ডট স্ট্রাকচার নিয়ে অত ডিটেলসে আলোচনা করব না, তোমাদের যেটুকু আছে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তো দেখো অ্যামোনিয়াতে NO3 মাইনাসে নাইট্রেট আয়নে কী হয়ে যায় না, তোমার আমি কিউ বের করব, কিউ মানে টোটাল ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন আছে, 5টা। অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে 6টা করে ইলেকট্রন আছে, 6 × 3 মানে 3 × 6। কি বলেছিলাম, যদি পজিটিভ চার্জ থাকে মাইনাস হবে, নেগেটিভ চার্জ আছে মানে প্লাস হয়ে যাবে, +1। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো হয়ে যাচ্ছে 6 × 3 = 18, 5 × 23 = 24। তাহলে কিউ সমান হয়ে যাচ্ছে 24, মানে আমার মোট ইলেকট্রন আছে পুরো এই মূলকটাতে 24টা। এই 24টা ইলেকট্রন দিয়ে সবার যা চাহিদা, সবার অষ্টক পূর্তির চাহিদা পূরণ করতে হবে। তাহলে দেখবো আমি যে কিভাবে সবার অষ্টক পূর্তি পূরণ করা যায়। তাহলে নাইট্রোজেন, এখানে দেখো নাইট্রোজেন সেন্ট্রাল এটম হবে, মানে কেন্দ্রীয় পরমাণুকে সবার মাঝে রাখবো নাইট্রোজেনকে। কেন্দ্রীয় পরমাণু আমরা কিভাবে সিলেকশন করব, যে সংখ্যায় কম আছে সর্বপ্রথম কি দেখব না, যে সংখ্যায় কম আছে, যদি সংখ্যায় কমে না আসে তাহলে কি দেখব, কার তড়িৎ ঋণাত্মকতা কম, এই সমস্ত ক্রাইটেরিয়া, যার অ্যাটমিক ওয়েট সবচাইতে বেশি, এরকমের। আমার এখানে আমাদের যেগুলো আসবে যদি চলে আসে, আমাদের ওই একটা দিয়ে হয়ে যাবে, যেটা হচ্ছে যার
তোমার যে সংখ্যায় সবচাইতে কম আছে, নাইট্রোজেন সংখ্যায় সবচাইতে কম আছে, মানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু এখানে। তাহলে অক্সিজেন রাখবো, 3 দিকে 3টা অক্সিজেনকে রেখে দিলাম। দেখো প্রথমে একটা করে সবার মধ্যে সিঙ্গেল বন্ধন দিয়ে দিলাম, একটা তো সিঙ্গেল বন্ধন থাকবেই, একটা সিঙ্গেল বন্ধন অবশ্যই থাকবে। তারপর আছে আমার 24টা ইলেকট্রন, তাহলে আমি কতগুলো বন্ধন গঠন করেছি? 3টা। কোটা ইলেকট্রন ব্যবহার করেছি? 3 দুগুণে 6টা ইলেকট্রন ব্যবহার করেছি। তাহলে এখানে তোমার লোন পেয়ার, বাকি যে ইলেকট্রন লোন পেয়ার হিসাবে থাকবে, লোন পেয়ারের সংখ্যা কত? 24 - 6 সমান কত? 18। 18টা ইলেকট্রনে 3টা একটা করে বন্ধন গঠন করার পর বাকি আছে এই 18টা ইলেকট্রন দিয়ে আমার কিন্তু তোমার NO3- এর ইলেকট্রন, NO3 এর ইলেকট্রনের চাহিদা পূরণ করতে হবে। তাহলে দেখো আমি সমস্ত অক্সিজেনকে 6টা করে ইলেকট্রন দিয়ে দিলাম, 6টা করে ইলেকট্রন দিয়ে দিলাম, 3 4 5 6। দেখো তাহলে দেখো এই অক্সিজেনগুলো সবারই অষ্টক পূর্তি হয়ে গেছে। আমার তো মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে আমার পরমাণুগুলোর অষ্টক পূর্তি ঘটাতে হবে, সবারই অষ্টক পূর্তি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এরপর নাইট্রোজেনকে দেখো, নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন আছে? 6টা। সেন্ট্রাল অ্যাটম কখনোই 8টার বেশি ইলেকট্রন রাখতে পারবে না, 8টার কম ইলেকট্রন রাখতে পারবে না, 8টার বেশি রাখতে পারবে। নাইট্রোজেন 8টার বেশি ইলেকট্রন রাখতে পারবে, কিন্তু নাইট্রোজেন কখনোই 8টার কম ইলেকট্রন রাখতে পারবে না। আর পাশের যে পরমাণুগুলো, সেই পরমাণুগুলো 8টার কম ইলেকট্রন কখনোই থাকবে না। লুইস ডো স্ট্রাকচারে কারো হাইড্রোজেন বাদ দিয়ে কারোরই 8টার কমে ইলেকট্রন থাকবে না, সবারই 8টা ইলেকট্রন মিনিমাম থাকবে। তাহলে দেখো আমার এখানে নাইট্রোজেনের অষ্টক পূর্তি পূরণ করতে গেলে এখানে দুটো ইলেকট্রনকে তুলে এখানে ডবল বন্ড হিসেবে লাগাতে হবে। এই যে লোন পেয়ার, এই লোন পেয়ার আমরা দুভাবে ব্যবহার করতে পারি। এক তো লোন পেয়ার হিসাবেই থাকবে, এক হয় লোন পেয়ার হিসাবেই থাকবে, নয়তো ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড গঠনে কাজে লাগবে। তাহলে দেখো আমি একটা ডবল বন্ড দিয়েছি একটা লোন পেয়ারকে তুলে। এরপর দেখো নাইট্রোজেনের অষ্টক পূর্তি হয়ে গেছে। এরপর আমি বের করব চার্জ। আমি তো প্রথমেই বলেছিলাম যে তোমার যদি নেগেটিভ চার্জ থাকে সেটা পাশের পরমাণুতে থাকবে। তাহলে দুটো তো একই রকম আইডেন্টিক্যাল অক্সিজেন, এটাতে তাহলে আমি অক্সিজেন নাম্বার 1 2 3 তিনটে অক্সিজেনের 3টা নাম্বার দিয়ে দিলাম। এরপর আমি প্রত্যেকের চার্জ বের করে দেখবো ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে প্রত্যেকের চার্জ বের করব। তাহলে দেখো 1 নম্বর অক্সিজেন 1-এর দেখি। অক্সিজেন 1-এ টোটাল ইলেকট্রন সংখ্যা কত? ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 6 সবারই। মাইনাস কি না লোন পেয়ার কতগুলো আছে? দুটো লোন পেয়ার মানে 4টা ইলেকট্রন। মাইনাস বন্ড পেয়ার বাই 2, কোটায় বন্ড পেয়ার করেছে না দুটো বন্ড করেছে, টোটাল ইলেকট্রন সংখ্যা কত? দুটো বন্ধনীতে 4টে, তাহলে 4/2। দেখো চার্জ কত হয়ে যাচ্ছে? 6 - 4 - 2 = 0। তার মানে এর মাথায় চার্জ হবে 0। 2 নম্বর অক্সিজেনে দেখি, অক্সিজেন 2-তে দেখো তোমার ভ্যালেন্স ইলেকট্রন যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা সবসময় 6 যোজ্যতা কক্ষে 6। মাইনাস লোন পেয়ার কতগুলো আছে? 1টা 2টা 3টা, যেগুলো বন্ধনী গঠনে কাজে লাগে না, যেগুলো অক্সিজেন সেগুলোকে লোন পেয়ার হিসাবে থাকে আর কি। তাহলে দেখো এগুলো 3টা লোন পেয়ার মানে 6টা ইলেকট্রন -6। মাইনাস বন্ড পেয়ার বাই 2, বন্ড পেয়ার কটা আছে? 1টা, মানে 2টা ইলেকট্রন 2/2 সমান কত হয়ে যাচ্ছে? দেখো -1। তাহলে এখানে অক্সিজেনের মাথায় চার্জ হয়ে যাচ্ছে -1, মানে মাইনাস। এই 2 আর 3 নম্বর অক্সিজেনটা আইডেন্টিক্যাল, একই রকম অক্সিজেন। তাহলে এখানে যদি অক্সিজেনের মাথায় চার্জ হয় -1, এখানেও কত হয়ে যাবে? মাইনাস। তাহলে এখানেও মাইনাস, কিন্তু NO3- তো দুটো মাইনাস এলো কোথা থেকে? নাইট্রোজেনকে তাহলে দেখবো আমি, নাইট্রোজেনের ফর্মাল চার্জ কত হয়ে যাবে? দেখো নাইট্রোজেনের সর্বব্যস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা কত না 5 মাইনাস লোন পেয়ার কোনো কিছু আছে কি নাইট্রোজেনের মাথায়? দেখো কোনো লোন পেয়ার নেই। বন্ড পেয়ার কতগুলো আছে? 1টা 2টা 3টা 4টা, মানে 8 4টা বন্ড মানে 8টা ইলেকট্রন, 8/2। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 - 4 সমান কত? 1। তাহলে এখানে নাইট্রোজেনের মাথায় একটা পজিটিভ চার্জ, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ নিউট্রালাইজ করবে, তাহলে ওভারঅল চার্জ কি হয়ে যাবে? -1। তাহলে NO3-। এই গেল NO3- এর স্ট্রাকচার। এভাবে অনেক স্ট্রাকচার আছে মূলকের, SO3-, SiO3-2-, এই সমস্ত স্ট্রাকচারগুলো আছে, সেগুলো তোমাদের নেই এখন। তোমাদের যেগুলো আসবে সেগুলো তো বলেই দিলাম, সহজের মধ্যে আসবে। শুধুমাত্র বাইরের কক্ষে আমার সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন দেখাতে হবে। 8টা ইলেকট্রন নিয়ে আমরা কাজ করব লুইস ডো স্ট্রাকচারে।
ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমাদের এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে গেল।